তারা বলেছিল তেলের দাম বাড়তে পারে, অগ্রিম টিকিট বিক্রি করলে আমরা তেলের দাম বেড়ে গেলে ওই টিকিটে যাত্রী বহন করতে পারবো না। আমি বলেছি তেলের দাম বাড়বে না, তেল সরবরাহ নিশ্চিত হবে, অতএব টিকিটের দাম বাড়ানো যাবে না। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তেল সংক্রান্ত দুর্ভোগ আমি দেখছি না এই পর্যন্ত, মনে করছি। না না, ওইটা বিবেচনা করা হচ্ছে। আমার মনে হয় 15 তারিখের পর থেকে রেশনিং ব্যবস্থা এভাবে থাকবে কিনা তার পুনর্বিবেচনা করা হবে। তবে আপনি মনে রাখবেন, সংকট হলে সব জায়গায় কিছু না কিছু ছাড়, কিছু না কিছু সীমাবদ্ধতা চলে আসে। বড় একটা সংকট, আমরা এখন তো সংকট থেকে বেরোতে পারিনি, আশঙ্কা আছে, সংকটের মধ্যে আছি, আমাদের সক্ষমতা দিয়ে আমরা মোকাবেলা করতে চাচ্ছি। একটা সংকট যখন হয় সবাইকে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, নিশ্চয়ই জনগণকেও কিছু না কিছু তো করতে হয়। আমরা মনে করছি না এবার বড় ধরনের শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ আছে। আপনাকে বলে রাখি, 85 থেকে 87টি লোকোমোটিভ যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি তাহলে শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আশা করি এই ব্যবস্থাপনায় থাকবে না। ইতিমধ্যে আমরা 78টি লোকোমোটিভ যুক্ত করতে পেরেছি, আরও 2 দিনের মধ্যে কয়েকটি লোকোমোটিভ যদি যুক্ত হয়ে যায়, কোচের সংখ্যা যা বাড়িয়েছি, স্পেশাল ট্রেনের সংখ্যা যা বাড়িয়েছি, এই চাপটা আমরা মোটামুটি চাপ থাকলেও ম্যানেজ করতে স্বস্তির সাথে সক্ষম হব বলে মনে করছি। না, আমরা কোনো অবস্থাতে সেটা চাইছি না, নিবৃত্ত করছি, বাধা দিচ্ছি, প্রতিরোধ করছি। এখন ধরেন হাজার হাজার মানুষ এক হয়ে 2-1 জন কোনো সময় সব কিছু অতিক্রম করে তুলে যায়, তাকে আমরা নামিয়ে আনারও চেষ্টা করছি। কিন্তু এই রকমের পরিস্থিতিতে 2-4 জন এরকম শেষ মুহূর্তে যদি উঠে যায়, মানে সেটাকে আপনি শতভাগ একজন লোকও যাবেন না, এই ব্যাপারটা এই জায়গা থেকে এই চাপের মধ্যে এনশিওর করাটা কঠিন। আমাদের সহযোগিতা নেই এবং আমরা সেটা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে চাই। সেখানে যা যা সক্ষমতা, যা যা পদক্ষেপ আমরা সব নিচ্ছি। কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে হয়তো এই কথা বলতে পারছি না যে একজন লোক কোনো অবস্থাতে ছাতে যেতে দেওয়া হবে না। যদি ওই অ্যাকশনে আপনি যান, সেটাও আরেকটা বিপর্যয় সৃষ্টি করবে। আপনারাও সাংবাদিক যারা আছেন, আমি জানি খুব মানবিক, তখন বলবেন ঈদযাত্রা ব্যাঘ্রিত করার জন্য একজন লোককে এইভাবে বল প্রয়োগ করা হয়েছে, তখন আপনার মানবিক হয়ে যাবেন। এখন শৃঙ্খলার মধ্যে আছেন, শৃঙ্খলা চাইছেন। অনলাইনে সহজ চট্টগ্রাম যে 20 টাকা করে অতিরিক্ত দিচ্ছে, এটা অভিযোগের পরে বলা হচ্ছে থাকবে না। আপনারা সেটা আসার পরে কি কখনোর বা এটা ভাবতে না, সহজ যেটা করছেন সেটা তো একটা চুক্তির মাধ্যমে অ্যাগ্রি হয়ে করছেন। এখান থেকে বেরিয়ে আসতে হলে আরেকটা বিকল্পেরও প্রয়োজন আছে। তো সেটা আমরা খুব বেশি ব্যত্যয় কি মনে করছি না। কিছু কিছু অভিযোগ যেহেতু আছে এবং কিছু দাবি আছে, আমরা মনে রাখবেন সব সময় সব মানুষের ন্যায্য দাবিটাকে অ্যাকোমোডেট করতে চাই, কিন্তু ন্যায্য দাবিটা অ্যাকোমোডেট করতে গিয়ে প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাও অনুসরণ করতে হয়। আপনি যেটা আমলে আনলেন, ডেফিনেটলি দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব ওই অভিযোগটার কিভাবে নিষ্পত্তি করা যায়। একটা ছোট্ট প্রশ্ন ছিল নিরাপত্তা নিয়ে। কোনো সুযোগ নেই, আমাকে জানান, দায়িত্ব পাবা, কোনো সুযোগ নেই। আপনারা মানে এর আগেও যারা সরকার ছিল, প্রতিবারই তারা একই কথা বলছেন এবং তারা একইভাবে বলেছেন এবং মোবাইল কোড আপনার চালু হয়েছিল, তারপর আসলে এই জায়গার উদ্যোগটা থেকে আমরা বিরত না না, কি ব্যবস্থা আপনি ব্যবস্থা হলো তখন যখন নিচ্ছে তার একটা প্রমাণ দেবেন, তখন ব্যবস্থা। আমরা বলেছি কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, যার দাম তার কাছে সরকার বাড়ানো যাবে না। এখন ধরেন আপনি বলছেন অগ্রিম টিকিট বিক্রি করছে না, আমি জানি বিক্রি করছে,
মাঝখানে অগ্রিম টিকিট বিক্রি করা টিকিটও ফেরত দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, আমি সেটা বন্ধ করেছি। তারা বলেছিল তেলের দাম বাড়তে পারে, অগ্রিম টিকিট বিক্রি করলে আমরা তেলের দাম বেড়ে গেলে ওই টিকিটে যাত্রী বহন করতে পারবো না। আমি বলেছি তেলের দাম বাড়বে না, তেল সরবরাহ নিশ্চিত হবে, অতএব টিকিটের দাম বাড়ানো যাবে না, বিক্রিত টিকিট ফেরত দেওয়া যাবে না। তারা অ্যাগ্রি করেছে এবং তারা বিক্রিত টিকিট ফেরত দেয়।